টিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা শুরুতেই অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলতে চাই। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা নিয়ে আবার বিএনপির যারা নেতা আছেন, সিনিয়র নেতারা, তারা কথা বলেছেন। সব মিলে আমি একটু আপনাদের কাছে শুনতে চাই যে প্রশাসনে আওয়ামীদের দোষর রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না, এরকম একটা কথা বলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, যদি শুরু করেন। ধন্যবাদ ইশরাত আপনাকে, এবং আমার সাথে আনিস আলমগীর ভাই আছেন, তাকেও শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। গতকাল সরকার দেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, বিশেষ করে গাজীপুরে যে ঘটনাটি সংঘটিত হলো, এছাড়াও সারা দেশে যে গত কয়েকদিন ধরে 6 ফেব্রুয়ারি থেকে আমরা যে ঘটনা দেখছি, সেইগুলোর পরিপ্রেক্ষিতে তারা যৌথ বাহিনীর একটি অভিযান প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, এবং এটির একটি অফিসিয়াল নাম করা হয়েছে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট নামকরণ করা হয়েছে। এই ডেভিল হান্ট অপারেশনকে নিয়ে সারা দেশেই আমরা দেখছি যে একটা মিশ্র প্রতিক্রিয়াও আছেন, এবং বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিতে এর আগেও আমরা নানা সময়ে নানা নামে এই ধরনের আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনীর অভিযান আগেও দেখেছি। তো এটি একেবারেই অপ্রত্যাশিত এবং নতুন কিছু না। তবে এর কার্যক্রম কি হবে, কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকতেই পারে। এবং আপনি দেখেন যে বিএনপির মহাসচিব তিনি যুক্তরাষ্ট্র থেকে এসে সাংবাদিকদের সাথে যখন বিমানবন্দরে কথা বলেছিলেন, তখন কিন্তু তিনি এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন। আসলে এই সরকারের যতগুলো বড় চ্যালেঞ্জ আছে, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, শুরু থেকেই একটা চ্যালেঞ্জ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা। এবং আপনারা জানেন যে আমরা এই বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম কয়েকদিন তো বিশেষ করে পুলিশ বাহিনী কাজ করেনি। কাজে ফিরে আসলেও এখন পর্যন্ত তারা যে যথাযথভাবে দায়িত্বটি পালন করছেন, সেই ব্যাপারেও অনেক মানুষের অভিযোগ আছে। যে তাদের অভিযোগটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করার কারণে মানুষের জননিরাপত্তা একটা হুমকির মধ্যে পড়েছে। তো এবং এই হুমকির মুখে পড়া জননিরাপত্তা এটি নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এবং এই সরকার গতকাল এই যে মানে অপারেশনের কথা বলেছেন, সেই অপারেশনের আওতায় আমরা দেখেছি গতকাল থেকেই কার্যক্রম শুরু হয়েছিল। গাজীপুরে যে ঘটনাটি ঘটেছিল, সেইখানে 16 জনকে আমরা শুনেছিলাম। দুটো ঘটনা, সেইখানে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং একটু আগে আপনার খবরেই শুনলাম যে সারা দেশে প্রায় 308 জনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা করা এখন এই সরকারের একটা একেবারেই মানুষের প্রত্যাশার মধ্যে আছে। সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য সরকার এই উদ্যোগটি গ্রহণ করেছেন। এখন এই উদ্যোগটি যথাযথভাবে কার্যকর হবে কিনা, বাস্তবায়ন হবে কিনা, সেটা হলো একটা দেখার বিষয়। আজকে মাত্র শুরু হয়েছে, এবং সেইখানে বিএনপির পক্ষ থেকে বিশেষ করে আপনি জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য রেখে বলেছেন যে এই মানে যদি গণগ্রেপ্তার হতে থাকে বাজ বিচারহীনভাবে, আগেও আমরা দেখেছি যে এই ধরনের অপারেশনের নামে গণগ্রেপ্তার হয়, অপরাধীদের, প্রকৃত অপরাধী যারা, সেই অপরাধীদেরকে মানে ধরাছোঁয়ার বাইরে থাকে, কিন্তু সাধারণ মানুষ বস্তি এলাকায় যারা থাকে তাদের, আমি এই কথাটি বলতে চাই না, কিন্তু দেখা যায় যে বস্তি এলাকায় যে অপারেশন করা হয় সেখানে অনেক মানুষ হয়রানির শিকার হন, ধরপাকড়। তো আমরা অতীতের অভিজ্ঞতা যেটা দেখেছি সেইটা এদের কাছ থেকে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে সুনির্দিষ্টভাবে যে সমস্ত লোক এই অপরাধ কার্যক্রমের সাথে যুক্ত, এবং আমরা এখনও জানি, আমরা সারা দেশে গত সরকারের আমলে যারা নিজ নিজ এলাকায় অত্যন্ত দুর্দান্ত প্রতাপের সাথে নানা ধরনের মানে অপরাধের সাথে যুক্ত ছিলেন, সেই ব্যক্তিরাও কিন্তু আইনের আওতায় আসেনি। তো ফলে সেই সমস্ত লোক যারা আছেন, এবং এখনও যদি নতুন করে কেউ অপরাধের সাথে যুক্ত হয়, চিহ্নিত অপরাধীদেরকে যদি এই অপারেশনের মাধ্যমে ধরা হয়, তাহলে সেটি হবে মানে মানুষের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু যদি গণহারে মানে গ্রেপ্তার করে এইগুলোর মধ্য দিয়ে কার্যত কোনো কিছু হবে না। প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে এবং যারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
ঘটাতে চায় তাদেরকে চিহ্নিত করে যদি আইনের আওতায় আনা যায় সেটি হবে। আপনি দেখেন যে গত কয়েকদিনে কিন্তু কিছু অডিও ট্যাপও কিন্তু আমাদের এখানে ফাঁস হয়েছে এবং এই অডিও ট্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর একেবারে সুস্পষ্ট হুমকি আছে। সেই ব্যক্তিগুলো যদি মানে দেশে থেকে এই ধরনের কাজ করে থাকেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগে গ্রেপ্তার করা দরকার এবং তাদেরকে যদি না গ্রেপ্তার করে ওই যেটা বলা হয়েছে যে অভিযানের নামে যদি একেবারে গয়রহ সব মানে হরদরে যদি আমরা এগুলোকে গ্রেপ্তার করতে থাকি তাহলে কিন্তু আমাদের যে মূল লক্ষ্যটি সেই লক্ষ্যটি পূরণ হবে না। ফলে মানুষের মধ্যেও যে প্রত্যাশা সেই প্রত্যাশাও পূরণ হবে না। তবে আমরা আশাবাদী হতে চাই যে পরিবর্তিত বাস্তবতায় মানুষের জননিরাপত্তা এখন নিশ্চিত করা দরকার। ধন্যবাদ। আনিস আলমকে আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই। বিএনপি বলেছে যে আওয়ামী দোষদের রেখে টোকাই ধরলে এইটা আসলে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো কাজ করবে না। আওয়ামী দোষদের বাদ দিয়ে মানে হচ্ছে এটা দুইটা জিনিস। প্রশাসনে আওয়ামী লীগের লোকদেরকে রেখে অভিযান চালানো মানে ওদেরকে দিয়ে, আরেকটা হচ্ছে যে আওয়ামী গুলোকে বাদ দিয়ে ধরলে, কোনটা মিন করছেন আপনি? দুইটাই যদি বলেন, প্রশাসন তো আওয়ামী মানে প্রশাসনের বাইরে যারা আছে তাদেরকে হচ্ছে ডেভিল হান্টে তাদেরকে হয়তো ধরা হচ্ছে, কিন্তু প্রশাসনের ভিতরে যারা আছে তাদেরকে বাদ দিলে আসলে আইন শৃঙ্খলা স্থিতিশীল হবে না, এরকম একটা কথা বলেছে বিএনপি। আমি যে দুদিক থেকে যদি আমি বলি, প্রশাসন তো আপনি এখন নতুন করে সাজান নাই। গত 6 মাসে আরেকটা প্রশাসন আসে নাই যে ঠিক আছে আমরা একটা অভ্যুত্থানের সরকার, আমরা এদেরকে সবাইকে বাদ দিয়ে আমরা ছাত্র জনতা থেকে মানে এক্সপার্ট লোকদেরকে নিয়ে আনবো। এইগুলো এই শেখ হাসিনার সরকার আমলে যে পুলিশ বাহিনী প্রশাসন তো ওরাই আমলা এবং ওরা বাস্তবতা হয়েছে কি? বাস্তবতা তো আমরা যেটা দেখেছি পরিবর্তন কিছুই হয়নি। যেটা পরিবর্তন হয়েছে একজনের জায়গায় আরেকজন এসেছে। রাজনীতি আগে একজন করতো, এখন আরেকজন করছে। আগে একপন্থীরা ক্ষমতায় ছিল, এখন আরেকপন্থীরা ক্ষমতায় আছে। এটাতে প্রশাসনের কোনো চেঞ্জ আমার দৃষ্টিতে এটা কোনো বড় কিছু নয়। এবং আওয়ামী লীগ এখনও যদি বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে বসে এগুলো চালাচ্ছে, এগুলো গল্প কথা, এগুলো কেউ বিশ্বাস করবে না। কারণ আওয়ামী লীগের কোন লোক কোথায় এত শক্তিশালী অবস্থান আছে যে, কারণ আপনি তো প্রধান লেয়ার যারা আছে, প্রথম লেয়ারের যারা আছে তাদেরকে তো সব সরিয়ে দিয়েছেন। এখন নিচের লেয়ারের কে কি বললো এগুলো এদের তো করার কিছু নাই ওদের। এই জায়গাতে এখন উপর লেয়ারে যাদেরকে আপনি দিচ্ছেন 1, 2, 3 সবগুলো নতুন লোক। কোনো প্রতিষ্ঠানে কি আছে যে নতুন লোক? কোনো পুলিশ বলেন, অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় চেঞ্জ হয়েছে এবং আমাদের তন্ত্রের মধ্যেও চেঞ্জ আসছে। তাহলে এইগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ। আমি মনে করি যে প্রশাসন ওদেরকে রেখে কিছু হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ যাদেরকে ধরছে তারা আসলে কারা? তারা কি ডেভিল না ভাই যেটা বললেন, বা বিএনপি কোন নেতা বললেন টোকাই? হ্যাঁ, এখন সংখ্যা বাড়ানোর জন্য যদি ধরা হয় তাহলে আরেকটা বাণিজ্য হবে। 6 তারিখের পরে 5 তারিখের পরে যে বাণিজ্য শুরু হয়েছিল সারা দেশে, ধরা এখনও চলতেছে। সেটা যে লোক একজন কাউকে আপনার পরিচিত কাউকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে ওরা টাকা চাচ্ছে, তারপর ডিবির লোকে এনে দিয়ে ওকে দিয়ে দিচ্ছে, তারপরে তার নামে 2-3টা মামলা করছে। এখনও এটা চলতেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিল বিশেষ করে তাদের বেলায়, ইভেন গত পরশু এরকম একটা ঘটনা আমার জানা আছে। কিন্তু আপনি যদি ডেভিল যদি তাদেরকে মিন করেন তাহলে ঠিক আছে, আপনি যারা এই অপরাধী তাদেরকে ধরেন। কিন্তু এই ডেভিলের নামে আপনি যদি গণহারে সাধারণ লোককে ধরে আনেন তাহলে এই বাণিজ্যটা আবার হবে। আর ডেভিল যদি আবার অন্যভাবে আপনি শুধু আওয়ামী লীগের লোকদেরকে মিন করেন তাহলে সেখানেও তো কোয়েশ্চেন আসবে, ডেভিল কি শুধু এক দলের? যে 5 তারিখে যে সরকার পরিবর্তন চলে গেল, তার পরবর্তীতে যা হচ্ছে তা প্রত্যেকটা জায়গায় তো বিএনপি এবং জামাতের লোকজন দখল করে নিয়েছে। চাঁদাবাজির প্রত্যেক জায়গাগুলো দখল করেছে। ঢাকা শহরে কোথায় কোথায় চাঁদাবাজি হতো, সেখানে আমি নাম বলবো না, এগুলো আপনারা সবাই জানেন। কুখ্যাত সব সন্ত্রাসীগুলো এখন রাস্তায় বেরিয়ে ওরাই টাকা নিচ্ছে, আবার ওরাই দিচ্ছে। তার ডেভিল কারা? ডেভিল কি শুধু এক দলে? তাহলে এই অভিযান যদি যথাযথভাবে রাজনৈতিক নিরপেক্ষ না হয় তাহলে এটা কোয়েশ্চেন আসবে এবং এগুলা মানুষ কথা বলবে এগুলা, এবং এগুলা হাস্যকর অভিযান হবে এবং কিছু টাকা কামাই ছাড়া আর কিছু হবে না। জি, ধন্যবাদ আনিস সালামকে। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আরেকবার আসতে চাই। বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায় একটা অভিযোগ করেছেন আজকে যে মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে তাদের সাথে যোগাযোগ রাখছেন।
এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটি উনি একজন রাজনীতিবিদ, উনি কথা বলতে পারেন, ওনার কাছে হয়তো প্রমাণ থাকতেও পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তো আর এই প্রমাণ আমাদের কাছে নেই যে ভারত বিরোধিতা করলেও অনেকে মুখে মুখে ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেন। ভারতের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক এখনও বিচ্ছিন্ন হয় নাই, যেহেতু কূটনৈতিক সম্পর্ক এখনও আছে, তো সেই কারণে সরকারের প্রয়োজনে ভারতের সাথে সরকারের কেউ কেউ যোগাযোগ করতে পারে, কিন্তু এই যোগাযোগটা যদি মানে সরকারি পদক্ষেপের বাইরে কারো ব্যক্তিগত হয়ে থাকে এবং সেটা জেনে থাকেন তিনি, সেটা ওনার ব্যাপার। কিন্তু আমরা যেটা মনে করি যে সরকারে যারা থাকেন, যে ব্যক্তিবর্গ থাকেন, তারা যেহেতু ভারতের সাথে আমাদের একটা কূটনৈতিক সম্পর্ক এখনও বিদ্যমান, তাহলে সরকারি প্রয়োজনে তাদের, সরকার পরিচালনার প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ হতেই পারে। আর যে অভিযোগ রাজনীতির ক্ষেত্রে অনেক কথাই হয়, সব কথা আক্ষুরি করতে আমরা অনেক সময় ধরলেও হয় না। তো আমরা সরকারের কোনো কোনো উপদেষ্টাদেরকে রয়ের এজেন্ট হিসাবেও আখ্যায়িত করতে আমরা কারো কারো শুনেছি, কিন্তু এইগুলো প্রমাণ সাপেক্ষ। তো আমি যেটা মনে করি যে ভারত আমাদের এই গত 5 তারিখের পর যে বাংলাদেশের সাথে যে সম্পর্কটা গেছে, সেই সম্পর্কটা আমরা মনে করি যে গত আপনি অন্ততপক্ষে 2 দশকের মধ্যে সবচেয়ে আমরা বলবো যে টানাপোড়েনের সম্পর্কই আমাদের চলছে। এবং পতিত স্বৈরাচার এবং তাকে আশ্রয় দেওয়া, এবং সেইখান থেকে গত 3-4 দিন আগে তিনি যে বক্তব্যটি রেখেছেন, সেই বক্তব্যের ক্ষেত্রে ভারত একটা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে এই ব্যাপারের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি দেখেন, বাংলাদেশে যদি ভারতের কোনো প্রতিনিধি এরকম পরিস্থিতির মধ্যে যদি থাকতো এবং সেইখানে যদি বাংলাদেশকে ব্যবহার করে তিনি কোনো বক্তব্য রাখতেন এবং যে বক্তব্য তার দেশে মানে করতো, মানে পরিস্থিতি অবনীত, তাহলে ভারতের প্রতিক্রিয়াও কিন্তু বাংলাদেশের প্রতিক্রিয়ার মতোই হতো, এবং এটি হওয়া স্বাভাবিক। তো যেহেতু ভারত শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছেন এবং সেই আশ্রয় দেওয়ার ফলে তিনি সেইখানে বসে সব কিছু করবেন আর ভারত কোনো দায় থাকবে না, এটাও কিন্তু সহজভাবে কেউ নেবে না। এবং এই যে নতুন পরিস্থিতিতে ভারতের অবস্থান এবং আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রতিক্রিয়া, আজকে অবশ্যই একটু প্রতিক্রিয়া অন্য রকমের প্রতিক্রিয়া এসেছে। তো আমি গয়েশ্বর চন্দ্র রায়ের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে ওনার নিজের বক্তব্য এবং ওনার কাছে কি প্রমাণ আছে সেটার হিসাবে দেখে আমি এটাকে ওইভাবে আমি আর বলার সুযোগ আমার নেই আর কি। ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আসসালাম, এই ব্যাপারে আপনার একটু আমি মন্তব্য শুনতে চাই। কোনটা বলেন তো? এই যে মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে ভিতরে ভিতরে তাদের সাথে যোগাযোগ রাখছেন, সেটা তো রাষ্ট্র করবে। উনি যদি দেশ বিরোধী কোনো কার্যক্রমে জড়িত থাকেন ভারতের সঙ্গে, তাহলে এটা গোয়েন্দারা বের করবে। কিন্তু ব্যক্তিগতভাবে সরকারে থাকলে বা আমরা বেসরকারিও থাকলে ভারতের সাথে তো আলোচনা হইতেই পারে। ভারত এমন আমাদের শত্রু রাষ্ট্র না, তো পাকিস্তানের সাথে আলোচনা হবে, আমরা সব দেশের সাথে কথা বলবো, এটাতে কেমন কি হলো। কিন্তু আপনি যদি বলেন যে না, ক্ষমতায় আসার জন্য কোনো বিশেষ দলকে রাখার জন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে, সেটা তাহলে ভিন্ন কথা। সেই ক্ষেত্রে সরকারের গোয়েন্দারা এটা দেখবে কে কারা তলে তলে খাতির করছে। খাতির করা কোনো অন্যায় না, কিন্তু আপনি রাষ্ট্রবিরোধী কিছু করছেন কিনা সেটা হচ্ছে বিষয়। ধন্যবাদ আনিস আলমকে। আমরা একটা বিরতি থেকে আসতে চাই। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করতে চাই, আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপির বৈঠক হয়েছে, সেই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার আলাদাভাবে গণমাধ্যমেও কথা বলেছেন। দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরুতে একটু জানতে চাই যে সিইসি একটা কথা বলেছেন যে ইসির উপরে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে ভোট হবে আগের মতোই। এখন এই শঙ্কাটা কেন? কারণ এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তারপরেও রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের কথা কেন আসছে? উনি হয়তো ফিল করছেন ওনার উপর হয়তো ওরকম প্রেশার আছে, সেই কারণে উনি আশঙ্কা করছেন। বিশেষ করে উনি তো সংস্কার নিয়ে যে প্রস্তাবগুলো আসলো সেগুলো নিয়ে কথা বললেন, যে সেখানে যদি কিছু এমন কিছু থাকে, মানে জবাবদিহিতার যে বিষয়গুলো, সেখানে যদি আমাদের উপর বেশি আসে তাহলে সরকারের উপর, মানে বুঝাতে চান যে সরকার যদি ওই ধরনের প্রেশার দিয়ে থাকে তাহলে সেটা তাদের জন্য একটু কঠিন হবে ইলেকশন করতে। কিন্তু আপনি যেটা বলছেন ওইটাতে হওয়া উচিত।
এখন তো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, তো সেই সময় এই আশঙ্কাটা ওনার করা তো উচিত না। ওনাদের আরেকটা কথা বলেছেন যে প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে। প্রতিষ্ঠান হিসাবে ইসি ধ্বংস হয়ে গেছে এটা বলছেন যে যেহেতু গত কয়েকটা নির্বাচন ইসি নিজের ভূমিকা ঠিকমতো রাখতে পারেনি, সরকারের যে প্রেসার ছিল সেই সব কারণে উনি বলেছেন। কিন্তু এখন তো উনি বলতে পারেন না যে আমরা ওই প্রেসার দিলেও আমরা করব না, মানে আমরা পালন করব, সেই প্রেসারের কাবু হয়ে যাব। ওনার তো এখন স্বাধীনভাবে বলা উচিত যে না আমরা এটা করব না। ওনাদের যেই করণীয় যেটা ছিল সেটা হচ্ছে নর্মাল সরকার যখন থাকে তখন তো সরকার পতনের পরে বা সরকার চলে যাওয়ার পরে 90 দিনের মধ্যে একটা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকে। এখন তো আর সেই বাধ্যবাধকতা ওনার কাছে নাই। এখন সরকার তরফ থেকে ওহি আসবে যে আমরা ইলেকশন করতে চাই বা আমরা প্রস্তুত, এরাও প্রস্তুত হতে হবে, ইলেকশন কমিশনও প্রস্তুত হতে হবে। তারা বলতে হবে যে আমরা প্রস্তুত, আমাদের ভোটার তালিকা ঠিক হয়ে গেছে, আমাদের অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট সবকিছু ঠিকঠাক আছে, আমরা এখন প্রস্তুত। তারা যখন জানাবে সরকার তখন বলবে ঠিক আছে তোমরা এই মাসে করো, তবে সরকার থেকে আসতে হবে। এখন সরকার আবার প্যাঁচ দিয়ে রাখছে যে ওনার সংস্কারগুলো কবে হবে সেটার উপরে নির্ভর করছে এটা করা। আমার কাছে তো সংস্কার, নির্বাচন কমিশনের ক্ষমতা, এগুলো থেকেও সবচেয়ে বেশি মনে হচ্ছে যে এই সরকারের পক্ষে ইলেকশন করা সম্ভব হবে কিনা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে ভোট দিতে পারবে কিনা মানুষ যথাযথভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেই নিশ্চয়তা, এবং যারা ইলেকশন দাঁড়াতে চায় তারা ঠিকমতো প্রচার করতে পারবে কিনা, এগুলোর একটা শঙ্কা রয়ে গেছে। দেশে যদি একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে ইলেকশন হয় তাহলে সেই ইলেকশন তো যথাযথ ফল আসবে না, তাই না? তো ওই জায়গায় আমি মনে করি যে ইলেকশন কমিশন একটা পথ নিতে পারে। বিশেষ করে বাংলাদেশের 5-6টি যে সিটি কর্পোরেশন আছে সেগুলো এই সংসদ নির্বাচনের আগে তারা এই ইলেকশনের ব্যবস্থা করতে পারে। এটা তাদের একটা ট্রায়াল হলো, এবং মানুষের মধ্যে এবং সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা আস্থা ফিরে আসতে পারে যে এদের সক্ষমতা আছে কিনা, এবং এরা কতটা সরকারের লেজুর ভিত্তি করবে বা সরকার দ্বারা পরিচালিত হবে বা কিংস পার্টি দ্বারা পরিচালিত হবে। এখন সরকারের যেহেতু কোনো পার্টি নাই, তো সেগুলোর একটা পরীক্ষা হয়ে যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের একটা কথা উঠেছিল, কিন্তু সেটা রাজনৈতিক দলগুলোই কিন্তু বিরোধিতা করেছে। রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে, কারণ হচ্ছে এটা যখন সারা বাংলাদেশের কথা বলছিল, আমি বলছি সারা বাংলাদেশ না, 5-6টা কর্পোরেশন যেগুলো আছে আমাদের এখানে করো। সিটির বেহাল অবস্থা, সিটিতে একটা নির্বাচিত প্রতিনিধি থাকা উচিত। আর সিটি যখনই বলি আমরা, সমস্ত সিটিতে কিন্তু ওই এলাকার প্রতিনিধি আছে। আপনি ঢাকাতে আছেন, সারা বাংলাদেশের প্রতিনিধি আছে। প্রত্যেকটা সিটিতে দেখবেন যে ওই এলাকার সমস্ত প্রতিনিধিরা আছে, তার গ্রামের প্রতিনিধি আছে ওইখানে। তো তাতে করে সারা দেশে একটা রাজনৈতিক মানে ভোটের যে একটা আবহাওয়া তৈরি হবে, সেটা যেমন ঠিক তেমনি ইলেকশন কমিশনের সক্ষমতা প্রমাণ হবে। সরকারেরও এখানে কতটা আন্তরিক তারা যে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব পরীক্ষা হয়ে যাবে। ধন্যবাদ আলমগীর। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে জানতে চাই, সিসি বলেছেন আজকে যে মানে নির্বাচন কমিশনের বদনামের সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেয়া। এটা তো আমরা অতীতে দেখেছি এবং উনি তার উপলব্ধি থেকেই বলেছেন। এটা যে শুধুমাত্র গত ইয়াতে হয়েছে তা না, এর আগে থেকেও বাংলাদেশে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলগুলো ছাড়া যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক সরকারের যে মানে প্রেশার এবং তাদের যে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা, সেই অপচেষ্টার কারণে সিট দ্বারা সোজা করে দাঁড়ানোর মতো ইলেকশন কমিশনও দুর্ভাগ্যক্রমে সেইভাবে বাংলাদেশে পায়নি। কিন্তু এখন উনি যেটা বলেছেন সেটা তার উপলব্ধির জায়গা থেকে বলেছেন। এখন প্রেশার নেই, কিন্তু প্রেশার তৈরি যে হবে না সেটাও তো আমরা ঠিক বলতে পারছি না। সব কিছু নির্ভর করছে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো হয়েছে, বিশেষ করে ধরেন একটা নির্বাচনের জন্য ইলেকশন কমিশনের যে সংস্কার, ইলেকশন কমিশনের সাথে জনপ্রশাসনের সংস্কারটাও খুব জরুরি।
এই কতগুলো বিষয় আছে, সেই সংস্কারগুলো কতটুকু কিভাবে কার্যকর হবে, বাস্তবায়ন হবে, সেটার উপরেও কিন্তু ইলেকশন কমিশনের মানে দায় দায়িত্ব পালনের বিষয়টাও কিন্তু নিশ্চিত হবে। ফলে যেহেতু আমাদের কাছে সেটিও এখনো স্পষ্ট না, তো সেইখান থেকে ইসি যদি তার অতীত অভিজ্ঞতা থেকে এই কথাটি বলে থাকেন, তাদের উপর এটা হবে সেটাও কিন্তু তিনি বলছেন না। বলছেন যে সব যত বদনাম অতীতে হয়েছে সব কিছুর জন্য এক নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক এই নিয়ন্ত্রণ, এবং এই নিয়ন্ত্রণ যদি ভবিষ্যতেও থাকে, হ্যাঁ ভবিষ্যতেও থাকে, যদি ভবিষ্যতেও থাকে তাহলে আগের মতোই হবে। তো আমরা মানে যেটা প্রত্যাশা করি যে এই নিয়ন্ত্রণটা যদি আগের মতোই থাকে, তাহলে এত মানুষের রক্ত দেওয়ার তো কোনো কারণ নেই যদি একই রকম হয়। তো আমরা আশা করতে চাই যে সামনের নির্বাচনটা অন্ততপক্ষে এই ধরনের ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা বা নির্বাচন কমিশন সহজভাবে কাজ করতে পারবে না, এরকম একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে হবে না। আর আরেকটা জিনিস হলো যে আজকে বিএনপি যেটি তাদের প্রতিনিধি দল গিয়েছেন, সেখানে তারা নির্বাচন কমিশনের ব্যাপারে তারা তিনটা জিনিস বলেছেন যে আমরা এই জন্য গিয়েছি। একটা হলো যে নির্বাচনের ব্যাপারে ইসির যে প্রস্তুতি বা তাদের কার্যক্রম সেটা সম্পর্কে তারা অবহিত হতে চেয়েছেন। তারপরে হলো যে নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য কি উদ্যোগ গৃহীত হচ্ছে সেইগুলো ব্যাপারেও একটা ধারণা, এবং তাদেরও নিজেদের কিছু পরামর্শ সংস্কারের যে ধারণা, সংস্কারের ব্যাপারেও কথা বলেছেন তারা, যে কমিশনের কোনো সুপারিশ যদি তারা মনে করেন যে সুষ্ঠু নির্বাচনের অন্তরায়, তাহলে তারা সেটার বিরোধিতা করবে, হ্যাঁ সেটাও বলেছেন। তো আমি মনে করি যে এই ধরনের যে বিএনপির পক্ষ থেকে যে আজকে প্রতিনিধি দল গেছে, ইলেকশন কমিশনের পক্ষ থেকেও তাদের প্রতিক্রিয়াও আমরা জেনেছি। একটা জিনিস আমার কাছে এটা ভালো লাগছে সেটা হলো যে নির্বাচন কমিশন কথা কিন্তু কম বলছে এই নির্বাচন কমিশন, এটি কিন্তু আমাদের জন্য একটা ভালো। অধিক কথনে যে আমাদের কি হইতে পারে এগুলো আমরা অতীতে দেখেছি। তো তাদের উপলব্ধির জায়গা থেকে এটুকু বলেছেন, এবং রাজনৈতিক দলগুলোকেও তারা জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন বা একটা বাজে ইলেকশনের জন্য শুধু ইলেকশন কমিশনই দায়ী না, সেখানে যে রাজনৈতিক হস্তক্ষেপ ইলেকশন কমিশনকে এই ধরনের একটা নির্বাচনে মানে বাধ্য করে, সেই ব্যাপারটাও তিনি আগেভাগে জানিয়ে দিয়েছেন, এবং তার কথার মধ্য দিয়ে সেটি প্রতিফলিত হয়েছে। তো এখান থেকে আমাদের রাজনীতিবিদরাও আশা করি মানে শিক্ষা নিবেন। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আরেকটা ব্যাপার জানতে চাই, সোমবারে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটা বৈঠক আছে। জি, মানে আপনার ইয়েটা জানতে চাই যে নির্বাচন একটা নির্দিষ্ট তারিখ জানতে চাইতে পারে কিনা বিএনপি এটা বলেছে যে তারা দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করবে ইলেকশন প্রধান উপদেষ্টার সাথে। যে আমরা তো জানি যে এই মুহূর্তে বাংলাদেশে খুব একটা সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বিশেষ করে গত কয়েকদিন শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেখানে বিএনপিরও নিজস্ব একটা বক্তব্য আছে। ইতিমধ্যে তারা কিছু কথা বলেছেনও। আমার ধারণা সেই কথাগুলো প্রধান উপদেষ্টার সাথে তাদের অবস্থানটা স্পষ্ট করবেন, এবং প্রসঙ্গত যেহেতু নির্বাচনের ব্যাপারে তারা অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন, সেই প্রসঙ্গটাও সেটাও। এবং আপনি জানেন যে 11ই ফেব্রুয়ারি থেকে কিন্তু রোজার আগ পর্যন্ত বিএনপি তাদের যে বিভাগীয় এবং জেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি তারা ঘোষণা করেছে, এবং সেখানে বলেছে যে এই যে মূল্যস্ফীতি রোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে অসহনীয় মূল্য, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে তারা কিন্তু মানে কর্মসূচিগুলো পালন করবে, এবং এই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে তারা আলোচনা করতে পারে। এবং সেই আলোচনার মধ্যে যে প্রসঙ্গক্রমে নির্বাচন ইস্যু আসবে না, এটা আমি মনে করি না। এটা প্রসঙ্গক্রমে আসবেই, কেননা এটা তাদের এখন একটা প্রত্যহিক বক্তব্যের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ, এটাও আসবে। ধন্যবাদ। আনিস আলমগীর, একই ব্যাপার আপনার কাছে একটু শুনি যে হচ্ছে এই যে প্রধান উপদেষ্টার সাথে যে সামনে বৈঠকটা, সেখানে মানে একদম সুনির্দিষ্ট তারিখ চাইতে পারে কিনা বিএনপি, একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে সিইসি আজকে একটা কথা বলেছেন যে শুধু সিইসি না, অন্য নির্বাচন কমিশনাররাও যেখানেই কথা বলছেন তারা একটা কথা বলছেন যে ইসির একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়, সবার হেল্প দরকার। এটা স্বাভাবিক, যারা অংশগ্রহণকারী, যারা স্টেক হোল্ডার, তাদের সহযোগিতা ছাড়া কিভাবে হবে। আমি মনে করি যে সবচেয়ে বড় হেল্প হচ্ছে যে আপনি যেটা বললেন যে তারা একটা তারিখ চাইবে, তারিখ চাইতে পারে। তারা একটা যে সমস্ত ইঙ্গিত আজকে বিএনপি প্রতিনিধি দল দেখা করলেন, তারা বলতে চাচ্ছেন যে এই বছরের মধ্যেই সম্ভব, কারণ জুন জুলাইয়ের মধ্যে তারা প্রস্তুত হয়ে যাবে ইলেকশন কমিশন। সো এটা ইলেকশন করতে কোনো বাধা নেই। আমি তো বললাম ইলেকশন করতে একমাত্র বাধা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন না করে, তাহলে যেই সরকারে যারাই ইলেকশন করতে যাক, এটা তো শান্তিপূর্ণ ইলেকশন হবে না। দ্বিতীয়ত, এই সরকারের উপর এই যারা এখন
ইলেকশন করবে তারা কতটুকু আস্থা রাখবে, এটাও একটা ব্যাপার আছে। সরকার কতটা নিরপেক্ষ থাকতে পারবে, কারণ ইতিমধ্যে যে কিংস পার্টি গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে এবং সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যেগুলো হবে। তারপরে কিংস পার্টি কথিত যে কিংস পার্টি তাদের কিছু লোক সরকারে আছে, কিছু বাইরে আছে, এগুলো নিয়ে কিন্তু একটা বড় ধরনের গণ্ডগোল হতে পারে। কারণ আপনি জাস্ট ইলেকশনের আগে আগে পদত্যাগ করবেন, তার মানে কি দাঁড়ায়? তার মানে হচ্ছে যে এটাতে তাহলে শেখ হাসিনার ওই যে পার্টি ছিল, শেখ হাসিনা 2014 যে ইলেকশন হলো সেই স্টাইলে ইলেকশন হবে, যে আমি ক্ষমতায় আছি কিন্তু তোমাদেরকে শেয়ার দিয়ে ইলেকশন করছি, এবং সংবিধানসম্মতভাবে ওইটাই হয়। কিন্তু প্রকৃত ইলেকশন যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি যেটা বলি আমরা, বা এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলি, তাদের ভূমিকা তো একেবারেই নিরপেক্ষ হতে হবে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাত থাকতে পারবে না, তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতে পারবে না। ইভেন এখনও যারা যদি থেকে থাকে সেগুলো নিয়ে কোশ্চেন হবে, তাহলে এই সরকার কতটা নিরপেক্ষ ছিল, কারণ তারা তো সাজিয়ে গেছে, তাহলে এই প্রশ্ন আসবে। জি, ধন্যবাদ আনিস আলমকে। RRM স্টিল নিবেদিত সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন আনিস আলমগীর এবং অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আলোচনা করতে চাই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙা নিয়ে ভারত একটা বিবৃতি দিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ে ব্রিফ করেছে। আনিস আলমগীর, আপনার কাছে শুরুতে আসতে চাই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে এটা অনাকাঙ্ক্ষিত এই ধরনের বিবৃতি, আপনার পর্যবেক্ষণ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা গতানুগতিক বলতেই পারে, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে। এবং সত্যি কথা, আমরাও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, তারাও করে না। তারা অধিকাংশই করে। বাংলাদেশের আসলে অনেক আগে থেকে করা উচিত অনেক বিষয়ে, বিশেষ করে সাম্প্রদায়িক ইস্যুগুলোতে যখন ওরা বেশি নাক গলায়, কারণ ওদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে ওরা কিভাবে ওইখানে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তার প্রতিক্রিয়া বাংলাদেশে এসে পড়ে। তারা যেগুলো করে সেটারই প্রতিক্রিয়া এখানে হয়। তারা বাবরি মসজিদ ভেঙেছিল বলে এখানে ঢাকেশ্বরী মন্দির ভাঙা হয়েছে। তারা অনেকগুলো উদাহরণ আছে, আমি এটা যেতে চাই না। বাংলাদেশ এইসব ব্যাপারে আমি মনে করি যে পরস্পরকে সতর্ক করতেই পারে এবং করা উচিত। কিন্তু আরও কিছু ইস্যুতে তাদের অত না গলানোর বিষয় না। কিন্তু 32 নম্বর ইস্যুতে মনে করে না বাংলাদেশে কাকে কি গ্রেপ্তার করলো, শেখ হাসিনাকে কি করছে, সেগুলো নিয়ে তাদের না গলানোর কিছু নয়। কিন্তু 32 নম্বর ইস্যুতে আমি মনে করি যে না, তাদের বিবৃতি দেওয়াটা মহা অপরাধ কিছু হয়নি, কারণ এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এমনভাবে এসেছে। আজকে যদি স্টেট ডিপার্টমেন্ট এটা নিয়ে কিছু বলতো, কেউ কোয়েশ্চেন করলে, তাহলে কি আমরা বলতাম তোমরা এটা বলতে পারবে না? কারণ এটা এমন একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত একটা অধ্যায়। এটা শুধু শেখ হাসিনার বাপের বাড়ি এটা ধরা কোনো উচিত না। তো সেই জায়গায় যখন একটা ঘটনা ঘটে এবং সরকারেরও কিছু নির্লিপ্ততা ধরা পড়ে, তখন সেটা তারা বলতেই পারে। সরকার শুরুতেই এটা সরকার প্রায় 18-19 ঘন্টা পরে বিবৃতি দিয়ে বললেন যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা। পরবর্তী লাইনেই আবার এটা দায়ী করলেন যে শেখ হাসিনার বক্তৃতার কারণে এটা ঘটেছে। অবভিয়াসলি শেখ হাসিনার কিছু অ্যাক্টিভিটিস সে ভারত থেকে যেগুলো করছে, এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতেছে এবং এটা অনাকাঙ্ক্ষিত, এবং ভারতকে কড়া ভাষায় বলা উচিত এগুলো যাতে তিনি বন্ধ করেন। কিন্তু বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে সেটা একটা হাস্যকর বিবৃতি শেখ হাসিনা বক্তৃতার প্রেক্ষিতে। শেখ হাসিনা বক্তৃতা ওই দিন শুরু হওয়ার আগে এটা ভাঙচুর শুরু হয়ে গেছে, এবং তার বক্তৃতার প্রেক্ষিতে যদি কেউ কিছু করতে পারে, তার মানে কি দাঁড়ায়? এটা দাঁড়ায় যে আপনার কথায় আমি যদি উত্তেজিত হয়ে যাই, আমি যা ইচ্ছা তা করতে পারবো, সরকার সেটা অনুমোদন দিচ্ছে, তাই না? সরকার সেটা অনুমোদন দিতে পারে না। বক্তৃতার কথায় কী হবে না হবে সেটা সরকার অ্যাকশন নেবে, কিন্তু মব গিয়ে কারো বাড়ি হামলা করবে, এটা এই ঘটনা না শুধু, এটা আরও ঘটনা। শুধু ঢাকা শহর কেন, বাইরেও তো কিছু হয়েছে, এখনও হচ্ছে, তাই না? এখন কোনো রাজনৈতিক নেতার বাড়ি কেউ যদি কোনো আক্রমণ করে প্রতিহিংসাবশত, সেটা রাজনীতি হিসাবে চালানো যায়, কিন্তু এটা তো ঠিক রাজনীতি হিসাবে চালানো, এটা তো প্রতিহিংসা একটা বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এবং মুক্তিযুদ্ধকে টার্গেট করে করছে। শুধু এটা নয়, আপনি দেখেন সরওয়ার্দী উদ্যানে আমাদের স্কাল্পচার যেহেতু ছিল, ভাস্কর্য ছিল, ওগুলো ভাঙছে, এবং আবার অন্য জায়গাতেও এই ভাঙচুর হয়েছে। একটা কৃষকের মূর্তি ভাঙছে, এবং যারা ভাঙছে তারা কারা? তারা দেখাচ্ছে যে তারা কে, তারা এই আইসিস এর লাগাচ্ছে, আল কায়দার
আপনার ব্যানার লাগাচ্ছে। তার মানে কি ভারতের মিডিয়া উঠে পড়ে লেগেছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বদনাম করার জন্য, যে ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে আমরাও তাহলে সেটাকে সহযোগিতা করছি, তাহলে বলতে হবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো বা আমাদের সরকারের যদি ইনেকশনে তারা যদি এটা ইনঅ্যাক্টিভ না হয়, এদেরকে প্রতিরোধে যদি ব্যবস্থা না নেয়, যে তাহলে যে যার বাড়িতে যেভাবে যখন ইচ্ছে হামলা করবে এবং এইভাবে আমাদেরকে ইন্টারন্যাশনালি খুব বাজেভাবে বাংলাদেশকে পোর্ট্রেট করা হবে এবং তার কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ আনিস আলমকে। ডক্টর এমসিদুর রহমান খান, আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই, আমার হাতে সময় খুব কম। আমি যে কথাটি বলতে চাই যে ভারত মানে আমাদের গত 6 ফেব্রুয়ারি যেটি হয়েছে, যে 32 নম্বর ভাঙচুর এবং অন্যান্য জায়গায় যেগুলো হয়েছে, এগুলোর নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল বাংলাদেশ সরকারের। দীর্ঘ সময় ধরে হয়েছে, যেটা আমি ওনার সাথে একমত, যে আমরা আবেগের আতিশয্যে যা হয় অনেক সময় সেটি মানে সবসময় ভালো ফল নিয়ে আসে না। তো এটাও এরকমই একটা হয়েছে, এগুলো আমাদের কাছে প্রত্যাশিত নয়, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। তো ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের জায়গা থেকে, এবং বাংলাদেশও যে মানে প্রতিক্রিয়াটা বাংলাদেশের কাছ থেকে দেখিয়েছে সেটাও বাংলাদেশ দেখানোর তার অধিকার আছে। বাংলাদেশ, ভারত তো আমাদের অনেক কিছু মানে অনেক সময় অনেক কিছুর ইস্যুতে যেগুলো আমাদের প্রতিবেশী দেশ হিসাবে তাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল সেগুলো করেনি। এই গত সরকার, যে শেখ হাসিনা সরকারের অনেক কিছুকেই তারা একেবারে ব্লাইন্ড সাপোর্ট শুধু নয়, সহযোগিতা করে গেছে অব্যাহতভাবে। এখন এটি ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে, শুধু তাই না, এটাকে যেন তীব্রভাবে বৈশ্বিক নিন্দা হয় সেই জন্য তারা আহ্বান জানিয়েছে। সে তার আহ্বান জানাতে পারে, যে বা তার পক্ষ থেকে সেটা তার অবস্থান বৈশ্বিক ইয়াটাও জানিয়েছে। তো সেই অবস্থায় আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়াটা দেখিয়েছে, যে আমরা তোমাদের অভ্যন্তরীণ বিষয় বলি না, আমরা বলো না, কিন্তু এর মানে এই নয় যে আমি ব্যক্তিগতভাবে ওই ভাঙচুর এইগুলোকে সমর্থন করছি। এটা সরকারের দায়িত্ব ছিল, এবং এখনো যেগুলো হচ্ছে সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ডেভিল হান্ট হচ্ছে, আমি মনে করি এই ধরনের কার্যক্রম যেটা করা, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। সেই ফৌজদারি অপরাধ যারা করবে সেও তো ডেভিলের মধ্যেই পড়বে। তো উনি যেটা বলেছিল সেটা, যে আমরা মনে করি যে এই অপরাধী চিহ্নিতকরণে কোনো বাজবিচারের দরকার নেই। যে অপরাধী, সে আওয়ামী লীগের দোসর হিসাবে যারা অপরাধ করেছে, অপরাধ প্রচেষ্টা চালাচ্ছে এখনো দেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য, তাদেরকেও যেরকম ধরতে হবে, এবং একই সাথে মানে যারা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে বা তাকেও অসংখ্য ধন্যবাদ ডক্টর এমসিদুর রহমান খান, ধন্যবাদ আনিস আলমকে। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গে থাকুন।